সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল শুনানির শেষ দিন আজ ৬৪৫টি আবেদন নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল ১০ই জানুয়ারি। নির্বাচনের রং লেগেছে ঢাকা ৭ আসনে। পুরান ঢাকার এই আসন ঘিরে এখন উৎসবের অপেক্ষা। নানা অঙ্ক কষছেন প্রার্থী আর ভোটাররা। দেশে অন্তত ৫ কোটি মানুষের রয়েছে থাইরয়েড সমস্যা। অর্ধেকের বেশির ক্ষেত্রে এই রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ময়মনসিংহে আবাদি জমিতে ২.৫ শতাধিক অবৈধ ইট ভাটা। প্রভাবশালী মহলের ছত্রছায়া আর প্রশাসনকে ম্যানেজ করে চলছে পরিবেশ বিনাশী যজ্ঞ। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতার জেরে ইউরোপের ৮ দেশের উপর শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের। অগ্রহণযোগ্য বলছে দেশগুলো। সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল নিষ্পত্তির শেষ দিন আজ। ৬৪৫টি আবেদন নিয়ে ১০ই জানুয়ারি নির্বাচন ভবনে শুরু হয়েছিল এই আইনি লড়াই। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের শুনানিতে বেশিরভাগ আবেদনকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। শেষ দিন আজ শুনানি হবে ৩৪টি আবেদনের। একই সাথে নিষ্পত্তি করা হবে ৮ দিনে স্থগিত রাখা আবেদনগুলোর। এছাড়া দ্বৈত নাগরিকের বিষয়েও শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০শে জানুয়ারি। আর ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটের পদচারণা চলবে ১০ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আর ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ভোটের দিন ঠিক করা হয়েছে ১২ই ফেব্রুয়ারি। পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সংসদীয় আসন ঢাকা ৭। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেখানে নির্বাচনী আমেজ এখন উৎসবের অপেক্ষায়। রাত দিন এখন প্রার্থীদের নীরব পদচারণা সরগরম হবে ২২শে জানুয়ারি থেকে। এই আসনে প্রার্থী বিএনপির হামিদুল ইসলাম, জামায়াতের হাফেজ এনায়েত উল্লাহ ও ইসলামী আন্দোলনের আব্দুর রহমান সহ ১০ জন। আর এসব প্রার্থীদের নিয়ে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। ঢাকা ৭ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালির আংশিক এলাকা নিয়ে গঠিত। ভোটাররা বলছেন বিগত বছরগুলোতে ভোটের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও কিছুই বাস্তবায়ন হয়নি। প্রার্থীরা বলে কিন্তু সব করতে পারে না, অনেক আইন কানুনেও বাধা থাকে। তো যারাই যেগুলোই কমিটমেন্ট দেয় প্রার্থীরা, তারা যাতে চেষ্টা করে করতে। রাষ্ট্র যে পরিচালক ভালো করবে তাইকে আমার দরকার। আমরা তো হইলে মোটো গরিব মানুষ, লেবারি কাজ করি, আমাকে বোঝার মজুরি কম, রেট কম, আমাকে জিনিসপাতি সস্তা হইলে একটু সুবিধা হয়। গরিব মানুষ, শ্রমিকের বেতনটা একটু ভালো হইলে আমাকে সুবিধা হয়। গরিব দুঃখী মানুষকে বুঝতে পারবে যে দেশের যে অভাব অনটন, যাতে এই অভাব অনটনটা যাতে সে বুঝতে পারে, যার কারণে আমি সেই সব লোককে ভোট দিতে চাই। তবে প্রার্থীরা বলছেন এবার কোনো প্রতিশ্রুতি নয়, জনগণকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের উপদেশ নিতে, ব্যবসায়ীদের সাথে রেখে আমার পক্ষে সম্ভব হয় কিছু কিছু কাজ এখন করা না, আমি চেষ্টা করব করতে। কিন্তু নির্বাচনের পর আমার দল যদি ক্ষমতা আসে, আমার প্রথম ১০০ দিনের কর্মসূচি থাকবে গ্যাস এবং পয় নিষ্কাশন। এই ঢাকা ৭ একটি অপরিকল্পিত এলাকা। এটা আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক আমাকে মনোনীত করে তাহলে একটি মডেল টাউন করব। আসনটিতে বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে হাজী সেলিম ও তার ছেলে সুলাইমান সেলিম সংসদ সদস্য ছিলেন। ৮ম সংসদে এমপি ছিলেন বিএনপির নাসির উদ্দিন পিন্টু। এখানে ভোটারদের মূল দাবি জলাবদ্ধতা ও যানজট নিরসন, পরিচ্ছন্নতা এবং নিরাপদ বাসযোগ্য পরিবেশ। আর এলাকার সার্বিক উন্নয়নে এবার কাজ করার প্রত্যয় প্রার্থীদের। পুরান ঢাকার ঐতিহ্য আর ঘনবসতি ঘিরে গড়ে ওঠা ঢাকা ৭ সংসদীয় আসন রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে মোট ভোটার ৪,৭৯,৩৭৬ জন। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে ১২ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া ৩-এ।
স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো ব্রাহ্মণবাড়িয়া 3 এবং 4 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দল আপনাকে বেছে নিয়েছে, সাধারণ জনগণ বিশেষ করে এই সদর আসনের সাধারণ মানুষ আপনাকে কেন বেছে নেবে, ভোটাররা কেন বেছে নেবে? দেখেন, আমরা দীর্ঘদিন ধরে এই মাঠে আমরা রাজনীতি করছি এবং এই দেশের মানুষের গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা কাজ করছি। মানুষের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমরা বিগত 17 বছর মানুষের পাশে ছিলাম, আমাদের নেতাকর্মীদের পাশেও ছিলাম এবং বিশেষ করে এই 5ই আগস্টের পরে আপনার ব্রাহ্মণবাড়িয়ার অনেক উন্নয়নে আমরা চেষ্টা করেছি অবদান রাখার জন্য। আমার ধারণা যে আমরা যদি জনগণ ভোট দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের ধানের হিসেবে তারা ভোট দিবে। সেটা আসলে কেন বলছেন? কি ধরনের পরিকল্পনা আছে আপনার, কিংবা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ ভোটারদের কাছে? ব্রাহ্মণবাড়িয়া একটা শিক্ষিত এলাকা, ঠিক আছে। এখানে এই ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রচুর রেমিটেন্স আসছে এবং আমাদের এখানে শিক্ষিতের হারও বেশি, কিন্তু উচ্চশিক্ষার অভাবে মানে একটা অভাব আছে। যেমন আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, এই কলেজে অনার্স আছে, কিন্তু আমাদের এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। আমরা স্বাস্থ্য খাতের যদি বলি, আমরা ইতিমধ্যে একটা মেডিকেল কলেজের জন্য আমরা একটা ডিও নিয়ে আসছি। আশা করি যে আমরা যদি আমাদের জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে আমরা জনগণেরকে আমরা কমিটমেন্ট করেছি। আর যদি আমরা এই আইন শৃঙ্খলার কথা বলি, আইন শৃঙ্খলার অবশ্যই এটার একটা উন্নতি হওয়া দরকার। এখানে ধরেন বর্ডারের পাশে আমাদের এই অঞ্চলটা, এখানে বিভিন্ন ধরনের মাদক থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধরেন কি বলে অপকর্ম ঘটে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের প্রতিরোধ করতে হবে এবং এই জিনিসগুলো আমাদের উন্নয়ন করতে হবে এবং বিশেষ করে আমাদের যারা প্রবাসী সারা ব্রাহ্মণবাড়িয়া ধরেন অন্যান্য উপজেলা নবীনগর, কসবা, আখাউড়া কিংবা বাঞ্ছারামপুর, নাসিরনগর, তারা এসে ব্রাহ্মণবাড়িয়াতে তাদের বিভিন্ন দেশ থেকে তাদের কষ্টার্জিত অর্থ নিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়াতে, তারা নিজেরা বাড়ি বানায়। সেই বাড়িগুলোও তাদের যাতে এই যে চাঁদাবাজদের কাছ থেকে তাদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের জমি কেনার ব্যাপারে সুরক্ষা দেওয়ার জন্য, সেটাও আমাদের একটা কমিটমেন্ট থাকবে। তো সেক্ষেত্রে এখানে জামাত রয়েছে, আপনারা রয়েছেন, তো আসলে ভোট লড়াইয়ে, ভোট যুদ্ধে কে এগিয়ে থাকবে বলে মনে করছেন আপনি? দেখেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পুরনো সংগঠন, ঠিক আছে। আমরা যখনই এই সদর 3 আসনে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাতীয়তাবাদী দলের বিপুল বিজয় হয়েছে। তো আমরা মনে করছি যে জনগণ যদি ভোট দিতে পারে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের বিজয় অবশ্যই হবে। সাংগঠনিকভাবে আপনি যখন নমিনেশন পাননি, তার আগে তো অনেকেই প্রার্থিতা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, তো সেক্ষেত্রে সাংগঠনিকভাবে কি সবাই এক হয়ে কাজ করছে কিনা আপনার হয়ে? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কোনো আমাদের এখানে কোনো নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কিংবা ভেদাভেদ নাই, কারণ আমাদের এখানে একমাত্র আমি আমাদের দল থেকে মনোনয়ন কিনেছি আর কি। অন্য কেউ আমাদের এই আসনে কেউ মনোনয়ন দাখিলও করে নাই। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের এখানে ঐক্যের কোনো ঘাটতি নাই, সবাই আমরা একসাথে হয়ে আমরা কাজ করছি। জামাত সবসময় বলে যে বিএনপি থেকে তারা এগিয়ে থাকবে, এবং কি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন, এবং কি তাদের ভোট ব্যাংক অনেক? শুনুন, জামাত হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা ইসলামের দোহাই দিয়ে তারা রাজনীতি করছে, কিন্তু তাদের যে ইসলাম, এই ইসলাম তো প্রকৃত ইসলাম না, এটা হচ্ছে পাকিস্তানের মওদুদি ইসলাম। এই ব্যাপারে অ্যাটলিস্ট আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী খুব সচেতন। আমরা এই এলাকাতে কওমির একটা আধিপত্য আছে এবং ঘরে ঘরে তারা সেই জিনিসটা প্রচার করছে।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনয়ন যারা পেয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। দেশে অন্তত 5 কোটি মানুষের কোনো না কোনো ধরনের থাইরয়েড সমস্যা রয়েছে। এদের মধ্যে 2.5 কোটির বেশির ক্ষেত্রে এই রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। এ কারণে একটি বড় অংশ শনাক্তের বাইরে থেকে যায়। এদের শনাক্ত করতে প্রাতিষ্ঠানিক চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানবদেহে থাইরয়েড এক ধরনের হরমোন। কখনো এই হরমোন কমে গেলে একে বলা হয় হাইপোথাইরয়েডিজম, বেড়ে গেলে বলা হয় হাইপারথাইরয়েডিজম। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্য মতে বিশ্বে এ সমস্যায় ভুগছেন 80 কোটির বেশি মানুষ, আর দেশে ভুক্তভোগীর সংখ্যা 4 থেকে 5 কোটি। সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসায় এটি প্রতিরোধ করা যায়। থাইরয়েড হরমোন বেড়ে যাওয়াকে আসলে হাইপারথাইরয়েডিজম বলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে যে কারণটা হয়ে থাকে সেটা অটোইমিউন বা ইমিউনোলজিক্যাল ডিজিজটা। তো সেটা যার ক্ষেত্রে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে সেগুলি থাকে, এবং অটোইমিউন বা আগের থেকেই ঠিক আছে যে ওনার এই অসুখটা হবেই, তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি পেয়ে থাকি। হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে এটা স্বাভাবিকভাবে বলা হয় যেই হরমোনটা তৈরি কম হচ্ছে সেটা রিপ্লেস করছি আমরা, সুতরাং থাইরয়েড হরমোনই ওষুধ আকারে খেতে হয়। চিকিৎসকরা বলছেন থাইরয়েডের সরাসরি কোনো লক্ষণ প্রকাশিত হয় না, প্রতিক্রিয়া ধীরে ধীরে হয় বলে ভুক্তভোগীরা চিকিৎসকের কাছে যান না। শুরুতে কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না, উনি অন্য কোনো কারণে ডাক্তার দেখানোর পরে ডাক্তার তখন সন্দেহ করে যে থাইরয়েডের সমস্যা থাকতে পারে। তো এটার জন্য আমাদের কিছু কিছু প্রায়োরিটি গ্রুপ বিশেষ সেই লোককে অবশ্যই স্ক্রিন করা উচিত। যেমন পৃথিবীর বেশিরভাগ দেশ তারা জন্মের পরপরই একবার থাইরয়েডের টেস্ট করে। প্রেগনেন্সি পরিকল্পনার অংশ হবে থাইরয়েডের হরমোনের মাত্রা জানা। বয়স তত বাড়ে হাইপোথাইরয়েডের সংখ্যা তত বাড়ে, সুতরাং 60 বছরের কাছাকাছি সময়ে আরেকবার করে নেওয়া দরকার। মূল উদ্যোগটা কিন্তু সরকারকে নিতে হবে। থাইরয়েডজনিত রোগের বিষয়ে সচেতনতার পাশাপাশি শিশু জন্ম নেবার সঙ্গে সঙ্গে থাইরয়েড পরীক্ষা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজবাড়ীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলা সদর হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের ভ্যাকসিন। সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে ফার্মেসিগুলোতে। আতঙ্ক বিরাজ করছে টিকা না দিতে পারা রোগী ও স্বজনদের মধ্যে। ঝিনাইদহ জেলার চিত্র একই। জেলা সদর হাসপাতাল সহ 5টি সরকারি হাসপাতালে নেই সরবরাহ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। কুকুর বিড়ালের কামড় আচরে আক্রান্ত হয়ে রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে শত শত রোগী আসছেন জেলা সদর হাসপাতালে। তবে জেলা সদর হাসপাতালে বিনামূল্যে এই টিকা সরবরাহ বন্ধ গত বছরের 13 ডিসেম্বর থেকে। সরবরাহ না থাকায় টিকা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন বাড়িতে। রাজবাড়ী জেলার মানুষ একেবারেই বিড়ম্বনায় পড়েছে যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন খুঁজে না পাওয়ার কারণে সে ঢাকা চলে গেছে। দ্রুত হাসপাতাল সহ জেলার ফার্মেসিগুলোতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। ভ্যাকসিন কিছুদিন যাবত ছিল না রাজবাড়ী, সরকারিটা নেই। কুকুর বিড়ালের ইনজেকশনটা যত দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে আসে, যাতে জনকল্যাণের লোকজনের অসুবিধা বা জলাতঙ্ক রোগের থেকে মানুষ রেহাই পায়। সংকট নিরসনে সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয়া সহ নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন। এখন এই সংকটের জন্য আমরা ওষুধ প্রশাসনের চিঠি দেওয়া হচ্ছে, এবং ওষুধ প্রশাসন আমাদের জানাচ্ছেন ওনারা লোকাল ডিপোর্ট এবং যারা বিজনেস করেন তারা যেন অ্যাভেলেবেল করে, এই ব্যাপারে ওনাদেরকে সতর্ক করছে। আবার আশা করা যাচ্ছে অতি অল্প সময় এটা পাওয়া যাবে। ভ্যাকসিন আমরা আশা করতেছি আগামী 1 মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ পাবো। আমাদের বর্তমানে সারা দেশেই ক্রাইসিস, আগামী 1 সপ্তাহের ভিতরে 1 মাসের ভিতরে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের চিত্র একই। গেল মাসের 27 তারিখ থেকে বন্ধ বিনামূল্যের ভ্যাকসিন দেয়া। ভুক্তভোগীরা বলছেন শুধু ঝিনাইদহে নয়, আশপাশের জেলায় গিয়েও মিলছে না ভ্যাকসিন। কোনো ভ্যাকসিন নাই সদর হাসপাতাল, বাইরেও কোনো ভ্যাকসিন পাচ্ছি না। সমস্ত ফার্মেসি ঝিনাইদহ সদর হাসপাতালে সব জায়গায় খুঁজছি, আমরা কোথাও পাইনি। আমাদের যদি অতি তাড়াতাড়ি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ফার্মেসি মালিকরা বলছেন প্রতিদিন 30 থেকে 40 জন মানুষ ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে। কোম্পানিগুলোও সরবরাহ করতে পারছে না। এখন বর্তমানে তো হসপিটালও সাপ্লাই নাই, আমাদের কাছেও নাই, মানুষের খুব দুর্ভোগ। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে চিকিৎসকদের কাছেও নেই সে তথ্য। সরকারিভাবে জানানো হয়েছে যে এখন এটা সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, ইভেন জানুয়ারি মাসের মধ্যেও এটা সাপ্লাই দেওয়া সম্ভব হবে না। তো সেক্ষেত্রে রোগীদের ভোগান্তি হলেও আমাদের আসলে ওরকমভাবে কিছু করার নাই। দ্রুত সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন সরবরাহের দাবি রোগী ও স্বজনদের। শরীফুল ইসলাম, ডিবিসি,
নিউজ ডেস্ক। প্রভাবশালী মহলের ছত্রছায়ার প্রশাসনকে ম্যানেজ করে ময়মনসিংহে চলছে অবৈধ ইটভাটা। বন উজাড় করে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। কালো ধোঁয়ায় দূষণে বিপর্যস্ত পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য, বাড়ছে রোগের প্রাদুর্ভাব। শুধু তাই নয়, প্রশাসনের নাকের ডগায় কাটা হচ্ছে আবাদি জমির মাটি। এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের কৃষি অর্থনীতি। ময়মনসিংহ হয়ে ঢাকা মহাসড়কের পাশের আবাদি জমিতেই গড়ে উঠেছে কয়েকশো ইটভাটা, যেগুলোর বেশিরভাগেরই নেই পরিবেশ ছাড়পত্র। অনুমোদন নেই ৩০৭টি ভাটার ২৭৬টির। পার্শ্ববর্তী বন উজাড় করে সেই কাঠ দিয়েই পোড়ানো হচ্ছে ইট। পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। শুধু তাই নয়, প্রশাসনের চোখের সামনেই কাটা হচ্ছে আবাদি জমির উপরিভাগ বা টপ সয়েল। যদিও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে কৃষি জমির মাটি ব্যবহার নিষিদ্ধ। অবৈধ ইটভাটার বিরুদ্ধে কথা বললে দেয়া হয় হুমকি। দোয়া তো পরিবেশের ক্ষতি হয় অনেকেই, দোয়া ইটভাটার তো দোয়া করে ক্ষতি হয়। স্কুলের বাচ্চারা স্কুলের পরে পাশেই খোলা, ওইখানে শ্বাসকষ্টর কষ্ট, তারপর বয়স্ক মুরব্বীগর তাদেরও কষ্ট হয় চলাফেরা। ধান খেত নাই, এখন বিল বানায় ফেলাইছে মাটি কাটা নিয়া। এরপরে আপনার নারকেল গাছে নারকেল নাই, কোনো গাছে ফল আসে না। এখন অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, কিন্তু কেউ বলার মতো কেউ নাই। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও ইটভাটাগুলো বন্ধ করা যাচ্ছে না। যদিও পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসক সমন্বিতভাবে এ সকল ইটভাটায় অভিযান চালাচ্ছে, কিন্তু যে সকল ইটভাটা গুড়িয়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে বা অভিযান পরিচালনা করছে, সেই ইটভাটাগুলো সপ্তাহ না পেরোতে আবার নতুন করে চালু হচ্ছে। কোটি টাকা বিনিয়োগ করা এসব ভাটার নেই বৈধ কাগজপত্র, পাওয়া যায়নি ট্রেড লাইসেন্সও। আমাদের জনতা ব্রিক্সের আবেদন করা হয়েছে, এটি প্রক্রিয়াধীন আছে। আবেদন করার জন্য যা যা প্রয়োজন ছিল সবগুলো আমাদের দেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় আবেদনের জন্য আবেদন করছি লাইসেন্সের জন্য। আমাদের সারা বাংলাদেশের লাইসেন্স দেওয়াটা বন্ধ, সরকারি ইচ্ছা করলে দিতে পারে। এদিকে জনবল সংকটের দোহাই দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। এবং ২৭৬টি অবৈধ ইটভাটা রয়েছে। যেহেতু আমাদের ইচ্ছা করলেই সব দিন মোবাইল কোড করতে পারি না, এর সাথে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট জড়িত আছে, এই জন্য একটু সময় সাপেক্ষ সবসময় ইচ্ছা থাকলেও পারা যায় না মোবাইল কোড পরিচালনা করতে। তবে জেলা প্রশাসকের দাবি, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলে নিয়মিত অভিযান। নির্বাচনকালীন সময়ে আমাদের ব্যস্ততার মাঝেও পরিবেশের বিষয়ে আমাদের গুরুত্ব দিয়ে আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে টপ সয়েল কাটা অথবা কাঠ পোড়ানোর বিষয়ে আমরা মোবাইল কোর্ট সম্পাদন করেছি। তো এটি আসলে চলমান প্রক্রিয়া, এটি চলছে। এখনই ফসলি জমি ও লোকালয় ঘেঁষা ইটভাটা বন্ধ না হলে পরিবেশ প্রতিবেশ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে, এমনটাই শঙ্কা স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। দেশের ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের রমজানকে সামনে রেখে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, যে হারে পণ্য আমদানি হচ্ছে তাতে সংকট বা দাম বৃদ্ধির সুযোগ নেই। এক মাস পরেই শুরু রমজান মাস, এরই মধ্যে আমদানি বেড়েছে ছোলা, চিনি, খেজুর, তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের। 2024 সালের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রমজানের আগে ছোলা, চিনি, খেজুর ও বিভিন্ন ডালসহ নানা ভোগ্যপণ্য আমদানি হয়েছিল 10,28,000 টনের মতো। আর এবার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেসব পণ্য আমদানি হয়েছে প্রায় 9 লাখ টন। জানুয়ারিতে এ পরিমাণ আরও বাড়বে। আমদানি অন প্রসেসে বিশেষ করে খেজুরটা আমদানি হচ্ছে, শুল্ক হারটা কমানো হয়েছে, সেটা একটা বিষয়। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের পক্ষ থেকে আমদানির পথে রয়েছে বিভিন্ন ভোগ্যপণ্য। পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে এবং আমদানিকারকরা স্বাভাবিকভাবে আমদানি করতেছে এবং আশা করি যে রমজান শুরু হওয়ার আগেই সমস্ত পণ্য আমদানি হয়ে যাবে। রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই বলে জানান ব্যবসায়ীরা। এই মুহূর্তে রমজান ভিত্তিক পণ্যের সেলটা বেশি, ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক সময় বেড়ে যাচ্ছে, কম্পিটিশনটা আরও বেশি হবে এবং পণ্যের দাম হাতের নাগালে থাকবে। দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। মাসুদুল হক,
ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গেল 15 মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ হয়েছে 300-র বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। তবে এসব নিয়োগে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব তদন্তে অভিযান চালিয়েছে দুদক। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ইউজিসির নির্দেশনা মেনেই দেয়া হয়েছে এসব নিয়োগ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন পদ্ধতিতে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিজ্ঞপ্তির বাইরে নিয়োগ, কখনো দলীয় বিবেচনা, আবার কখনো স্বজনপ্রীতি করে দেয়া হয়েছে এসব নিয়োগ। এ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা প্রশাসনের বিরোধিতা করতেছি না, আমরা শুধু চাই যে প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে প্রশাসন যেন সেই অভিযোগগুলো নিষ্পত্তি করে। একটা দলকে প্রায়োরিটি দিয়ে, একটা দলকে কেন্দ্র করে তারা প্রশাসন বিভিন্ন সেক্টরে তারা নিয়োগ দিচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তারা স্বজনপ্রীতি করছে। সবশেষ 565তম সিন্ডিকেটে উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম ফিনান্স বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান। অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের ভাইকে বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়, যা নিয়ে তোলপাড় হয়। তবে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। যারা লিখিত, মৌখিক এবং প্রেজেন্টেশন এসব ভালো করে মোট নাম্বারে এগিয়ে আছে তারাই নিয়োগ পেয়েছে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি হয়েছে আমি মনে করি না। 100% এটা মিথ্যা। এদিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম খতিয়ে দেখতে বুধবার অভিযান চালায় দুদক। রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখব যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইআইএসআর এর কাছে আছে। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। গত 15 মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 শতাধিক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব নিয়োগের মধ্যে 78 শিক্ষক, 16 কর্মকর্তা এবং বাকি পদগুলোতে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে এত লোকবল নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে প্রশাসনের দাবি, ইউজিসির নির্দেশনা মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। চাহিদার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ হচ্ছে নিয়োগগুলো কন্ডাক্ট করা, এবং ইউজিসির নির্দেশনা হচ্ছে যে অর্থ বছরের মধ্যে সেটা শেষ করা। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে নানা ধরনের অপতথ্য এবং গুজব ছড়াচ্ছে। চাহিদা আছে 1300-1400 শিক্ষকের, বর্তমান শিক্ষক কাজ করে 1000 জন, আরো 300 জন শিক্ষক দরকার। আগামীতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্নের দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে হাজারী গুড়ের নাম। মন মাতানো গন্ধ আর স্বাদে এই গুড়ের জুড়ি মেলা ভার। হরিরামপুরের ঝিটকা এলাকার 30টি গাছি পরিবার এই গুড়ের ঐতিহ্য ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর হাজারী গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে জেলা প্রশাসন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকাটি এখন পরিচিত হাজারীপল্লী নামে। বংশ পরম্পরায় এখানে প্রায় 30টি গাছি পরিবার তৈরি করে আসছে হাজারী গুড়। আগের দিন বিকেলে খেজুর গাছের ছাল কেটে বেঁধে দেওয়া হয় হাঁড়ি। ভোরবেলায় সেই রস সংগ্রহ করেন গাছিরা। এরপর দীর্ঘ সময় জাল দিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় হাজারী গুড়। স্বচ্ছ খেজুরের রস দিয়ে তৈরি এই গুড় স্বাদ ও গন্ধে অতুলনীয়। প্রায় 300 বছর আগে এই এলাকার মোহাম্মদ হাজারী নামের এক ব্যক্তি এই প্রক্রিয়ায় গুড় তৈরি শুরু করেন। পরে তার নামানুসারেই গুড়ের নাম হয় হাজারী গুড়। কথিত আছে ব্রিটিশ রানীও এই গুড় খেয়ে করেছিলেন প্রশংসা। এই হাজারী গুড় খেয়ে ইংল্যান্ডের রানী এলিজাবেথ উনি মুগ্ধ হয়ে একটি হাজারী খোদাই করে একটি সিলমোহর প্রদান করেছিলেন। বর্তমানে এই হাজারী গুড় মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং হিসেবে স্থান পেয়েছে। 8 থেকে 10 লিটার রস চাল দিয়ে তৈরি হয় 1 কেজি হাজারী গুড়। এবছর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 2000 টাকায়। এক একটি পরিবার প্রতিদিন তৈরি করে প্রায় 5 কেজি গুড়। 30 ঘরের মতো হাজারী গুড় তৈরি করে। প্রত্যেক বাড়ি থেকে 3 কেজি, 4 কেজি বা 5 কেজি এরকম গুড় হয়। প্রথম কাটার রস হয় তাহলে 7 লিটার, 7.5 লিটার রসে হয়। মোটামুটি ভাবে 7 থেকে 8 লিটার রস 1 কেজি গুড় হয়ে যায়। এই গুড়ের সুনাম ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে। তবে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা মতো গুড় উৎপাদন হচ্ছে না। এখন বর্তমান সেরকম গাছ নাই, সেই গাছ না থাকার কারণে গুড় এখন খুবই কম হচ্ছে। যে পরিমাণ কষ্ট, এই পরিমাণ আমাদের পোষায় না। একটা আড়ির দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা, খড়ির দাম বেশি, গাছের দাম বেশি। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ঐতিহ্যবাহী গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে জেলা প্রশাসন। এটির স্বাদ, গন্ধ এবং সব দিক দিয়ে এটি আলাদা। তো এটি জিআই পণ্য হিসেবে কিন্তু জেলা প্রশাসন অনেক আগে থেকে কাজ করছে। এটি একদম লাস্ট স্টেজে আছে এবং আমরা খুব দ্রুতই এটিকে জিআই পণ্য হিসেবে পাবো।
যথাযথ স্বীকৃতি পেলে হাজারীগুড় হতে পারে মানিকগঞ্জের গৌরবের এক স্থায়ী পরিচয়, এমনটাই মনে করেন জেলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ইউরোপের 8 দেশের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। তবে ইউরোপীয় নেতারা বলছেন শুল্ক আরোপের হুমকি অগ্রহণযোগ্য। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপের মিত্রদের উপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল পদক্ষেপ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইন্দোনেশিয়ায় 11 আরোহীকে নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। দেশটির দক্ষিণ সুলাবেসি এলাকার বাসিন্দারা বিকট শব্দ পাওয়ার দাবি করেছেন। এমন খবরের ভিত্তিতে ওই অঞ্চলের স্থল ও আকাশপথে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছে। স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ সংস্থার প্রধান জানান, উদ্ধার কাজে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন। এর আগে স্থানীয় সময় শনিবার দুপুরের পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় উড়োজাহাজটি। জোগিয়াকার্তা থেকে সুলাবেসি দ্বীপের মাকাসার যাচ্ছিল বিমানটি। গেল কয়েক বছরে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।